দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। গণঅভ্যুত্থানের স্মরণীয় বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দাবি। যদি সেই শব্দের সাথে স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাদিত করতে হবে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে। ভৌগোলিক কারণে সবার আগে 2025 সালকে স্বাগত জানালো নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। 31st ঘিরে নিরাপত্তা হুমকি নেই দেশে, পটকা আতশবাজিতে নিষেধাজ্ঞা। জনমত উপেক্ষা করলে ঘটবে গণবিস্ফোরণ, বার্তা দিয়ে গেল 2024। ক্ষমতার দাপট বা উন্নয়নের গল্প নয়, নিশ্চিত করতে হবে মর্যাদা ও সম্মান। মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহস, ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছে। যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপলোড করতে পারবে, সেই পথের দিকে আগ্রহ। বিদ্যুতের ত্রুটিপূর্ণ সংযোগ থেকে সচিবালয়ে আগুন, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে তথ্য মেলেনি ব্যক্তি সংশ্লিষ্টতা। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। যদিও সুনির্দিষ্ট বলছি, তারপরেও এটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য আমরা আরও বেশ কিছু টেস্ট দেশে বিদেশে করব। ব্রাহ্মণবাড়িয়ায় বিসিকের পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে রক্তক্ষয়ী সংঘাত, বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অধিকতর তদন্ত করবে দুদক, খতিয়ে দেখা হবে এসএনসি লাভালিনকে পরামর্শক নিয়োগের বিষয়েও। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই আলটিমেটাম দেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্যরা। জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবিতে সারা দিন ছিল জুলাই বিপ্লবীদের দৃঢ় কণ্ঠস্বর। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেন তারা। রাষ্ট্র সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর পাচারের টাকা ফিরিয়ে আনার দাবি তাদের। 36 দিনের শ্বাসরুদ্ধকর আন্দোলন এখানেই পরিণত হয় সরকার পতনের এক দফা আন্দোলনে 3 আগস্ট। একদিনের মাথায় পতন হয় 16 বছরের ফ্যাসিস্ট শাসনের। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। 5 মাস পর রক্তাক্ত জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। দলে দলে দেশের বিভিন্ন জেলা আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগ দেন আন্দোলনের যোদ্ধারা। দুপুরের পর জুলাই বিপ্লবীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ কেন্দ্রীয় শহীদ মিনার। এখান থেকেই ঘোষণার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের। জোরালো কণ্ঠে বিপ্লবীদের আওয়াজ, এই প্রোক্লেমেশন নিয়ে কোনো কালক্ষেপণ নয়। আন্দোলনের সমন্বয়কদের দাবি, ঘোষণাপত্রে থাকতে হবে 71, 90, 24-এর শহীদ ও আহতদের কথা। উঠে আসতে হবে আওয়ামী অপশাসন আর বন্ধ করতে হবে নতজানু পররাষ্ট্রনীতি। 90-এ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যারা 71-এ শহীদ হয়েছেন, আহত হয়েছেন,
তাদের প্রত্যেকটি রক্তের কোণায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো আগামীতে যে প্রক্লেমেশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করব না। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রদের আলটিমেটাম 15 দিনের মধ্যে দিতে হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ঘোষণা। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। তাদের আরও দাবি বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে, কমাতে হবে জিনিসপত্রের দাম, আগে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দোসরদের বিচার, রাষ্ট্র সংস্কার, তারপর নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সমাবেশে যোগ দিয়েছিলেন বুলেটবিদ্ধ আহতরা, এসেছিলেন শহীদ স্বজনরাও। সবার কথা একটাই, যে ঐক্য তৈরি হয়েছিল তাকে ভাঙতে দেয়া যাবে না, ধরে রাখতে হবে জুলাই স্পিরিটকে। হাতে হাত রেখে আগস্টেও মিছিলের এমন স্রোত এসে মিশেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, তবে এভাবে হুইল চেয়ারে কিংবা স্ট্রেচারে ভর দিয়ে নয়। সেদিন বুলেটে বিদ্ধ হলেও পতন হয়েছে হাসিনা সরকারের। সেই বিপ্লবের 5 মাস পর শরীরে বয়ে বেড়ানো ক্ষত নিয়েই ঐক্যের ডাকে আবারও হাজির হয়েছিলেন স্মৃতির মিনারে, যেখানে নতুন বাংলাদেশের শপথ নিতে আবারও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন ছাত্র জনতা। একটা 9mm বুলেট না, এই আজম ভাই, আমি, তারপরে রায়হান ভাই আছে, আরও আবু রায়রা ভাই ছিল। আমরা যেভাবে কষ্ট করতেছি বা যেভাবে দিন পার করতেছি এটা কেউ বুঝবে না। আমরা চাই যে বাংলাদেশ যাতে নতুনভাবে সাজুক এবং দুর্নীতি থেকে আমরা দূরে থাকি। নতুন বাংলাদেশ দেখতে চাই। এমন একটা সংবিধান চাই যে সংবিধানে দেশ, মাটি, মানুষের কথা বলবে। আহতদের পাশাপাশি মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে এসেছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। প্রত্যাশা, যেই বাংলাদেশের স্বপ্নে জীবন দিয়েছিলেন তাদের সন্তানরা আগামীর বাংলাদেশে হোক তার প্রতিফলন। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়ে, যেন এই দেশ ভালোভাবে চলে, আমি এইটাই চাই। একদিকে খুব দুঃখ লাগে আর একদিকে শান্তি লাগে, এই যে এখন মানুষ একটু হলেও মন খুইলা দুইটা কথা বলতে পারছে। সরকার স্বৈরাচার হাসিনা যেন না আসতে পারে আমাদের সামনে। কর্মসূচি শুরুর আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে ছাত্র জনতার। আসতে থাকে একের পর এক মিছিল, স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এই ডাকে ঐক্যের গাঁথুনি আরো মজবুত হবে, বিলোপ হবে ফেসিবাদের, সবার প্রত্যাশা ছিল এমন। আমরা 2024 সালে সেই মুজিববাদী ফেসিবাদী সংবিধান আমরা মুছে দিব এবং ইতিহাসে নতুন করে আবার এই কলম দিয়ে নতুন সংবিধান লিখব ইনশাআল্লাহ। যেই ঘোষণাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিতে চাচ্ছেন, দাবি করতেছেন, এই দাবির সঙ্গে আমি একজন সচেতন নাগরিক হিসেবে সহমত পোষণ করে, ঐক্যমত পোষণ করে জন্যই আজকে এই সমাবেশে এসেছি। বাংলাদেশ যতদিন থাকবে অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা সবসময় থাকতে পারি। জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগকে সাধুবাদ জানান মার্চ ফর ইউনিটিতে যোগ দেয়া অভ্যুত্থানকারীরা। যে স্পিরিটকে ধারণ করে জুলাইয়ের আন্দোলনে রাজপথে নেমেছিল ছাত্র জনতা, এবার সেই স্পিরিট রক্ষায় রাজধানীর সব পথ যেন এসে মিশেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সবার দাবি একটাই, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বর্ষবরণের উৎসব চলছে অস্ট্রেলিয়ায়। 2025 সালকে বরণে সিডনি হারবারে চলছে আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী। এই মুহূর্তে আমরা সরাসরি দেখাবো অস্ট্রেলিয়ার বর্ষবরণের সেই আয়োজন।
দর্শক, অস্ট্রেলিয়ার সিডনি হারবারে চলছিল বর্ষবরণের আয়োজন, আমরা সরাসরি ছিলাম সেই আয়োজনে। এদিকে 31st নাইট ও ইংরেজি বর্ষবরণের নিরাপত্তায় অতিরিক্ত 3000 পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। আতশবাজি পটকা ফোটাতে নিষেধ করেছেন ডিএমপি কমিশনার। 31st নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সন্ধ্যা থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর, জানিয়েছেন উপদেষ্টা। এবার ভিন্ন প্রেক্ষাপটে ইংরেজি বর্ষবিদায় ও বরণ। এই আয়োজন ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে বছর আজকে শেষ হয়ে যাচ্ছে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে 11 দফা নির্দেশনার কথা জানান কমিশনার। নগরীতে আতশবাজি ও পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ মানুষ হিসেবে জানি যে শব্দ দূষণ আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। উপদেষ্টা মহোদয় আমাকে রিকোয়েস্ট করছিল এবং উনিও চেষ্টা করছিলেন যে এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যেয়ে এই কাজটি করে ভর্তি করেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। 31 ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত রাজধানীর সব বার বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, 300 ফিট, বনানী ও বারিধারা এসব এলাকায় বিশেষ চেকপোস্ট থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা বেশি ডিপ্লয়মেন্ট থাকবে, গুলশান কেন্দ্রিক বেশি ডিপ্লয়মেন্ট থাকবে। ধানমন্ডিতে এক অনুষ্ঠানে পরিবেশ ও বন উপদেষ্টা জানান, আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয়। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। নির্দেশনা মেনে নগরবাসীকে বর্ষবরণ ও বিদায় জানানোর আহ্বান জানায় প্রশাসন। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষার তুলনায় বড় কোনো শক্তি নেই, সেই শিক্ষা বাংলাদেশকে দিয়ে গেল বিদায়ী বছর 2024। মানুষের চাওয়া পাওয়া অধিকারকে গুরুত্ব না দিলে একসময় যে গণবিস্ফোরণ হবেই তাও জানান দিয়েছে এই বছরটি। ক্ষমতার দাপট বা উন্নয়নের গল্প আর স্বপ্নের বিপরীতে মানুষের মর্যাদা, সম্মান আর বৈষম্যহীন সমতার দেশ করতে আগামীতে রাজনীতিকরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকবেন, সেই প্রত্যাশা বিশ্লেষকদের। তবে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিকদের যে কোনো বিকল্প নেই, সে কথাও স্মরণ করিয়ে দেন তারা। বিদায়ী বছর 2024 রাজনীতিতে কী বার্তা দিয়ে গেল তা নিয়ে সহকর্মী মাহফুজ বিশুর রিপোর্টে থাকছে বিস্তারিত। 5 অগাস্ট শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানে কেবল ক্ষমতা না, দেশ ছাড়তে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনকারী শিক্ষার্থী ও ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলো। এ ঘটনার মাত্র মাসখানেক আগেও সম্ভবত কারো ভাবনাই ছিল না ক্ষমতা হারাতে পারে পরাক্রমশালী আওয়ামী লীগ। যদিও গেল 2013-14 সাল থেকেই সরকার বিরোধী আন্দোলনে ছিল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, কিন্তু তাতে নড়েনি শেখ হাসিনার ক্ষমতার মসনদ। জুলাই আগস্টের কোটা বিরোধী আন্দোলনে যে এমন গণবিস্ফোরণ ঘটবে তা হয়তো ধারণায়ও ছিল না ক্ষমতাসীনদের। জনগণ কি বলে, গণতন্ত্র কি বলে, এটা আমাদের মেইন ফোকাসে আসা উচিত। সবসময় ওই যে স্বৈরাচারী মনোভাব, তারপরে নেতাদের একদম আলাদা হতে হবে, বিষয়টা সাধারণ মানুষের থেকে পুরোপুরি আলাদা হতে হবে, রাজনীতি একটা ব্যবসা হবে, এই কনসেপ্টের সাথে আমি একমত হতে পারি না। ক্ষমতার কাছাকাছি থাকার চাইতে জনগণের কাছাকাছি আপনার থাকতে হবে, না হলে হচ্ছে আপনি যতই উন্নয়ন করেন আর যাই করেন বা আপনার যত শক্তিশালী ন্যারেটিভই থাকুক না কেন, আপনি হচ্ছে জনবিচ্ছিন্ন হইতে বাধ্য এবং আপনাকে হচ্ছে ক্ষমতা ছাড়তেও বাধ্য হইতে পারে। পেছনের গল্পটা অনেক ত্যাগ আর সাহসের। কেবল জুলাই আগস্টেই প্রাণ দিতে হয়েছে হাজারের বেশি মানুষকে। হাসপাতালে শুয়ে এখনো কাতরাচ্ছেন কয়েক হাজার মানুষ, যাদের কারো চোখ নেই, কেউ বা চিরতরে হয়ে গেছেন পঙ্গু। ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আর রাষ্ট্র, সরকার, প্রশাসন সবকিছুকে দলীয়করণ করেও জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে যে থাকা যায় না, 54 বছরের বাংলাদেশে তা আবারও প্রমাণিত হয়েছে এবছর। সবচেয়ে বড় বার্তা হচ্ছে জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। আপনি রাষ্ট্র তৈরি করেন, নিপীড়ক বাহিনী তৈরি করেন, আপনি রাজনীতির খেলা খেলতে পারেন, আপনি সংবিধান বদল করতে পারেন, আপনি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিতে পারেন, ব্যক্তির সমস্ত ক্ষমতা পঞ্জীভূত করতে পারেন এক হাতে।
জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। 2024-এর ইলেকশনটা চূড়ান্তভাবে অবজ্ঞা করেছিল মানুষের আকাঙ্ক্ষাকে। জুলাই অগাস্টে মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহস, ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছিল। কারণ পরপর বোঝা গেল যে পুরো এই স্বৈরশাসনের পুরোটা হচ্ছে তাসের ঘর। সেই সাথে টেকসই গণতন্ত্রের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসহ সব পক্ষকে আরও যত্নশীল হওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো মানুষের আহত হওয়া, তাদের মধ্য দিয়ে আমরা যে মানুষ কি চাচ্ছে, মানুষ গণতন্ত্র চায়, মানুষ অংশগ্রহণের রাজনীতি চায়। নির্বাচন হইতেই হবে, কিন্তু যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপলোড করতে পারবে, সেই পথের দিকে আগানো দরকার। ভোটাধিকারের সাথে এই বাড়তি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা চাচ্ছে এবং রাষ্ট্র এবং সমাজের সম্পর্কের মধ্যে যে অমর্যাদার জায়গাগুলো, যে ন্যায় বিচারের অনুপস্থিতির জায়গাগুলো, এগুলো যেন পরিবর্তন হয়। কেবল নির্বাচনী যে গণতন্ত্র নয়, বরং দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনবান্ধব নীতি বাস্তবায়নে মানুষের যে মৌলিক প্রত্যাশা, সেই শিক্ষা মাথায় রেখে আগামী দিনের রাজনীতি চলবে বলে বিশ্বাস সাধারণ মানুষের। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 2024 সালে রাজনীতির যে শিক্ষা, সেক্ষেত্রে প্রচলিত সেই ধারণা ভুল প্রমাণিত হোক, এমন প্রত্যাশা দেশের কোটি মানুষের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ত্রুটিপূর্ণ সংযোগ থেকেই সচিবালয়ের অগ্নিকাণ্ডের উৎপত্তি। প্রাথমিক তদন্তে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিটির রিপোর্ট জমা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। কমিটির সদস্য বুয়েট অধ্যাপক মাকসুদ হেলালি জানিয়েছেন, আগুন ধরার সাথে সাথে ধোঁয়া তৈরি হয়। ধোঁয়ায় দুই দিকে প্রবাহিত হলেও উৎস একই। 6 তলার আগুন ধরে যাওয়ায় সেটা না নিভিয়ে 7 তলায় যাওয়ার সুযোগ ছিল না। কমিটির আরেক সদস্য সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ মোহাম্মদ মাহবুব জানিয়েছেন, 3টি জায়গার নমুনা সংগ্রহ করা হয়েছে। কোনো বিস্ফোরক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেয়া নমুনাতেও বিস্ফোরক ব্যবহারের আলামত ছিল না। বলেন, ডগ স্কোয়াড দিয়েও সার্চ করেও বিস্ফোরণ ব্যবহারের আলামত মেলেনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক শাহেদ কামাল বলেছেন, সচিবালয়ের ভবনের ফায়ার অ্যালার্ম সিস্টেম যথেষ্ট ছিল না। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অগ্নিকাণ্ডের 2টি ভিডিও পাওয়া গেছে। এই জায়গাটা আগুন লাগে, সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। প্রথম দিকে সেখান থেকে মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে। তারপরে এটা এক সময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে, তারপরে আগুন ধরেছে। প্রতিটা ফ্লোরে 4টা করে কলাপসিবল গেট ছিল, উচ্চ তাপমাত্রা ছিল। এই অবস্থায় আমাদের ফায়ার ফাইটার থেকে কলাপসিবল গেটগুলি কেটে কেটে সামনে থেকে, যেহেতু আমার করিডোরের মধ্যে একটা টানেল গেট ছিল, যেখানে অত্যন্ত কোনো বের হওয়ার জায়গা না হলে তাপমাত্রাটা অনেক মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। এইরকম কোনো ফায়ার আর যেন না ঘটে এবং সেটার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলোর জন্য আমরা নিতে পারি। খুলনা থেকে ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেওয়ার পথে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসররা হামলা চালিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। খুলনা মহানগর থেকে শিক্ষার্থী বহনকারী 25টি বাস ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। এর মধ্যে একটি গাড়ি কিছুটা পিছনে পড়ে যায়। সেই গাড়ির সাথে মোল্লাহাট এলাকায় যাত্রীবাহী একটি বাসকে সাইড দেয়া নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। ঘটনার সূত্রপাত এভাবেই। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে। এরপর বাধে তুমুল সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুপক্ষের। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আমলিগের দোসর ভাই নাকি নেপাল জাহিদ ফরাদিকে আর হাদি, এরা কারা? এরা নাকি আক্রমণের নেতৃত্ব চালাইছে। ভালোভাবে কথা বলতে চাইছে, দেন এই হাতের গিরার পরে বাড়ি মারছে। যারা ছিল সব আওয়ামীপন্থী, শুধু ইমাদ না এলাকাবাসী, এলাকায় পুলিশকে বুঝুন, ফরাজি বাড়ি লোক ছিল, ফরাজি বাড়ি।
শিক্ষার্থীদের অভিযোগ, গোপালগঞ্জের প্রবেশ মুখে প্রস্তুত ছিল সন্ত্রাসীরা। গাড়িবহর দেখে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় তারা। যোগ দেয় স্থানীয় লোকজনও। হামলায় আওয়ামী লীগের দোসরদের সম্পৃক্ততার অভিযোগ শিক্ষার্থীদের। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিতের দাবি জানায় তারা। 6 জন পুলিশ অগ্রিম ছিল ওখানে। ওনারা আমাদেরকে বলছে তোমরা লাঠিগুলো ফেলে দাও, আমরা দেখতেছি, কিন্তু ওনারা কোনো কিছুই না দেখে ওনারা বড় ভিডিও করছে। পূর্ব পরিকল্পনা করে আমাদের গাড়ি আক্রমণ করবে বলে আওয়ামী লীগের দোসররা রাস্তায় অবস্থান করে আমাদের গাড়ি দেখেই আমাদের ভাইদের উপরে অতর্কিত হামলা শুরু করে। ওইখানে কিছু মুরব্বী ছিল, কিছু আমাদের বয়সী লোক ছিল, কিছু যুবক ছিল। আওয়ামী যুব এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে, সেখানে আমাদের বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয়। সংঘর্ষের ঘটনায় প্রায় 2 ঘন্টা ঢাকা খুলনা মহাসড়কে আটকে পড়ে অসংখ্য যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনা সদস্যরা। এই মাঠ যখন ক্রস করতে গেছে ওরা আসলে সাইড দেয় নাই, লোকাল পরিবহন উঠে যাত্রী ভেবেই ওদের কয়েকজনকে মারছে। পরপরই সমন্বয়কদের আরো কয়েকটা গাড়ি আসছে, এখানেই মোটামুটি কাউন্টারের লোকজনের সাথে বড় আকারে বাড়ছে। পরে সেনাবাহিনীর সহায়তায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্পনগরীর পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়ালো বিএনপির দুপক্ষ। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কিছু বাড়িঘর ও ধানের গোলায়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে। কারো হাতে লাঠি, কারো হাতে টেটাসহ দেশীয় অস্ত্র, চলছে পাল্টাপাল্টি হামলা। মঙ্গলবার এভাবেই রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় বিএনপির দুপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া সদরের নন্দনপুর এলাকায় বিসিক শিল্পনগরী। সেখানকার ডেকোফুড নামে একটি প্রতিষ্ঠানের পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রির কথা ছিল। এ নিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনের সাথে কথা কাটাকাটি হয় সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির খন্দকারের। এরই জেরে সংঘাতে জড়ায় হারিয়া ও নন্দনপুর গ্রামের লোকজন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘরে হামলা ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয় ধানের গোলায়। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আহত হয় অন্তত 10 জন। আমার অত্যাচার করছে, আমার ঘরদর ভাঙছে, আমার গাড়ি ভাঙছে, বনের গুলা ফুটছে। আরিয়া গ্রামের লোক আমার গাড়ি ভাঙচুর করছে এবং আগুন ধরাইছে। আমি এটার বিচার চাই। ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। উচ্ছিষ্ট ডাস্ট কেনাবেচা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক থেকে সংঘর্ষের সূত্রপাত। উভয় পক্ষে প্রায় 600-700 লোক একত্রিত ঝগড়ায় লিপ্ত হয়। আমরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি খুব স্বল্প সময়ের মধ্যেই। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। 15.5 বছর যারা জুলুম করেছে তারাই ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠন। ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। একই আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, 24-এর আন্দোলনের সহযোদ্ধা ছাত্র শিবির। শিবিরের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও বিএনপির কাউকেই দেখা যায়নি। লম্বা বিরতির পর জনসম্মুখে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন। সময়ের হিসেবে 13 বছরেরও বেশি। ছিলেন সারা দেশ থেকে আসা 7,500-এর মতো সদস্য। উদ্দেশ্য নতুন মেয়াদের নেতৃত্ব নির্বাচন। আরেকবার মুক্তির স্বাদ পাই। বিএনপি ছাড়া এদিন এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিদেশি অতিথিরা। এসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমাদের চিন্তা ভাবনা যতদিন সৎ থাকবে, আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে, ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারবো। শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে তার নিজের দেশ ভারতে পালিয়েছে। বাংলাদেশে আর ফ্যাসিজম চলবে না। বাংলাদেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি জায়গায় নিয়ে যেতে পারবো, কিন্তু তিনি যে টিমকে নির্বাচিত করেছেন, তিনি কয়েকটি এনজিও প্রধানদেরকে নিয়ে আজকে তার পরিষদকে প্রশ্নবিদ্ধ করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন 24-এর গণহত্যার দায় নিতে হবে আওয়ামী লীগকে। সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাগুক দেখে বিচার করতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ফিরিয়ে আনতে শিবির সদস্যদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান ডাক্তার শফিকুর। পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান ছিল সম্মেলনে উপস্থিত বক্তাদের মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগে দুর্নীতির ঘটনা অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে আর্থিক লাভের বিনিময়ে বিদেশি প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে তদারকি পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে। তবে সংস্থার মহাপরিচালক জানিয়েছেন আগের তদন্তে কিছু সীমাবদ্ধতার কারণে এখন আবারও তদন্ত করা হচ্ছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে গত এক দশকে কম জল ঘোলা হয়নি। প্রকল্পটি শুরুর আগেই ওঠে দুর্নীতির অভিযোগ। সেই ঘটনার জেরে তৎকালীন মন্ত্রীকেও পদত্যাগ করতে হয়। কানাডার আদালতে সেই অভিযোগের নিষ্পত্তিও হয়। বিশ্বব্যাংক এডিবিকে বাদ দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে বাংলাদেশ। আগস্টে সরকার পতনের পর দুর্নীতির সেই অভিযোগ আবারও সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুইয়া সহ দেশীয় 3 কর্মকর্তা এবং এসএনসি লাভালিনের 3 কর্মকর্তার বিরুদ্ধে চলবে এই তদন্ত। এই মামলা সংক্রান্ত গুরুত্ব প্রমাণের সহায়ক যথেষ্ট প্রমাণাদি সেই সময় ছিল না, সেই কারণে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজের নামে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ আরও 7 জনের বিরুদ্ধে তদন্ত করা হবে। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে বিদ্যুৎ খাতের দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করবে দুদক। 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে রাজশাহী সিটির মেয়র এবং রাজশাহীর সাবেক 7 এমপির বিরুদ্ধে তদন্ত করবে দুদক। নির্মোহ দৃষ্টিকোণ থেকে যে কোনো মামলা অথবা যে কোনো অনুসন্ধান যথাযথভাবে সুষ্ঠু তদন্ত করবে, এটাই আমরা আশা করছি। স্বর্ণ চোরাচালানের অভিযোগে ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়াল এবং বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধেও অনুসন্ধান করবে দুদক। দুদক নিরপেক্ষভাবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। খসড়া অনুযায়ী সাইবার সিকিউরিটি অধ্যাদেশ পাশ হলে সংবাদ মাধ্যম সহ সবার মত প্রকাশের স্বাধীনতায় ঝুঁকি থাকবে বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এভাবে খসড়া পাশ করা হলে সেটি বিব্রতকর হবে বলেও মন্তব্য করেন তিনি। সকলের বিবেচনা রাখা অপরিহার্য বলে মনে করি। প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 নিয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ন্যানোটেকনোলজি, ল এন্ড পলিসি। প্রতিবেদনের সহায়তা করেন মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এরশাদুল করিম। অনলাইনে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটির বিস্তারিত তুলে ধরেন তিনি। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ প্রণীত করার সরকারি যে অঙ্গীকার তা পূরণ হয়নি। খসড়ায় অংশীজনদের মতামত প্রতিফলিত হয়নি বলেও জানান তিনি। অবশ্যই সকলের সাথে অংশগ্রহণ প্রক্রিয়া হয়, এই অঙ্গীকারটি সরকার করেছিল, কেন সেটা থেকে সরে আসলো সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আইন কমিশনকে কেন এর মধ্যে সম্পৃক্ত করা হলো না বা হবে না, সেই প্রশ্নগুলো আমাদের মধ্যে আছে। আমরা উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমলাতন্ত্রের আধিক্য দেখা গেছে এই খসড়ায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এভাবে খসড়া পাশ হওয়া অত্যন্ত বিব্রতকর। এতে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। সংবাদ মাধ্যম সহ সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা, তথ্য প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা সম্পূর্ণভাবে ঝুঁকির সম্মুখীন হবে। অপব্যবহারের সুযোগ সৃষ্টি হবে এই আইনের মাধ্যমে, কোনো সন্দেহ নেই। ধর্মীয় মূল্যবোধ ও অসাম্প্রদায়িক ইস্যু আরও স্পষ্ট করার সুপারিশ করেছে টিআইবি। একইভাবে অসাম্প্রদায়িক, মানুষের সম অধিকার, বৈষম্যমূলক চেতনার মূল্যবোধ, যেটা চেতনা বা মূল্যবোধ, তার প্রতি আঘাত সৃষ্টিকারী মন্তব্য কিন্তু একইভাবে অগ্রহণযোগ্য হওয়া উচিত। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।
মিয়ানমারের সাথে বাংলাদেশ সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বিজিবির। ভারত সীমানা পরিস্থিতি নিয়েও সজাগ রয়েছে বাংলাদেশ। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে ১০২তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার ৪৬ নারীসহ ৬৯৫ জন নবীন সৈনিক বিজিবিতে যোগদান করেছেন। সাতকানিয়া থেকে লুৎফর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান। বছরের শুরুটা হয়েছিল মিয়ানমার সীমান্তে দেশটির অভ্যন্তরীণ উত্তেজনা দিয়ে, যার রেশ ছিল বছরের শেষেও। একদিকে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির আধিপত্য, অন্যদিকে ভারত সীমান্তে চাপা অস্বস্তি। এমন বাস্তবতায় অনুষ্ঠিত হলো বিজিবির নতুন রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নেন নবীন সৈনিকরা। বর্ডার গার্ড বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। পুরুষ সদস্যের পাশাপাশি আমি নারী সদস্য হিসেবে বাংলাদেশের ভূখণ্ড রক্ষার্থে আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। সেরাদের ভিতর থেকে সেরা হওয়াটা সত্যি অনেক কষ্ট ছিল। ট্রেনিংটা আমার জন্য খুবই ভালো ছিল। আর এখানকার আমাদের স্টাফজি স্যার, অন্যান্য যারা সংশ্লিষ্ট সদস্য ছিল, সবাই আমাদেরকে অনেক হেল্প করেছে। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামরিক জান্তা ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আছে বাংলাদেশের। আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি, ওই জায়গাটা তারা দখল করে নিচ্ছে। এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। এ সময় ভারত সীমান্ত নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। ত্রিমাত্রিক বাহিনীর আরো আধুনিকায়ন সহ নানা পদক্ষেপ চলমান আছে বলে জানান উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে সীমান্তে, সেসব সমস্যা মোকাবেলায় নতুন করে পরিকল্পনা করছে বাংলাদেশ। আর পুরনো মাদক আর অস্ত্র সহ নানা চোরাচালানের সঙ্গে এসব নতুন পরিকল্পনা বাস্তবায়নে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নবীন এই রিক্রুট সদস্যরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতা থেকে সরাতে চক্রান্ত করেছিল ভারত। মুইজ্জুকে অভিশংসনের লক্ষ্যে মালদ্বীপের ক্ষমতাসীন ও বিরোধী দলীয় ৪০ এমপিকে ঘুষের প্রস্তাব দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র। বিশেষ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে যথেষ্ট সমর্থন না পাওয়ায় মুইজ্জুকে অভিশংসনের পরিকল্পনা ভেস্তে যায় ভারতের। গেল বছর মালদ্বীপের নির্বাচনের আগেই ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচিত হন মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনে জয় পেয়েই তার দেশ থেকে ভারতীয় সেনাদের বহিষ্কারের উদ্যোগ নেন, অন্যদিকে ঘনিষ্ঠতা বাড়ান চীনের সাথে। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করতে উদ্যোগ নেয় ভারত। এ লক্ষ্যে চলতি বছরের শুরুতেই মালদ্বীপের বিরোধী নেতাদের সাথে আলোচনায় বসে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। উদ্দেশ্য ছিল মুইজ্জুকে অভিশংসিত করা। ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ নামের একটি গোপন নথি উদ্ধার করেছে ওয়াশিংটন পোস্ট, যাতে বলা হয় ক্ষমতাসীন ও বিরোধী দলীয় ৪০ এমপিকে ঘুষের প্রস্তাব দেওয়া হয়। মুইজ্জুকে অপসারণ নিশ্চিত করতে সামরিক বাহিনী, পুলিশ সহ প্রভাবশালী অপরাধী চক্রকেও অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় $৬০ লাখ ব্যয়ের পরিকল্পনা করে ভারত। ওয়াশিংটন পোস্ট বলছে, মুইজ্জুকে অভিশংসনের জন্য যথেষ্ট সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয় এ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এদিকে প্রতিবেদন ইস্যুতে এখনও মালে কিংবা দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। বিমানের পেছনের অংশে থাকার কারণে বেঁচে যান বিধ্বস্ত হওয়া কোরিয়ান উড়োজাহাজের 2 ক্রু। বেঁচে যাওয়া ওই 2 ক্রুর নাম লি এবং কোন। তারা বিমানের পেছনের দিকে বসেছিলেন। রানওয়ে থেকে দ্রুত গতিতে ছিটকে গিয়ে পার্শ্ববর্তী দেয়ালে আঘাত হানে বিমানটি। এরপর তাতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়, কিন্তু ওই 2 ক্রু পেছনের দিকে থাকায় দগ্ধ হওয়া থেকে বেঁচে যান। দুজনেই গুরুতর আহত হন, তবে তাদের জীবন এখন শঙ্কামুক্ত। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনার কারণে দুজনেরই স্মৃতিভ্রমের সমস্যা দেখা দিয়েছে। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।